আসসালামু আলাইকুম। লিড অ্যাট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 104তম ব্যাচ। আজকে আপনাদের দশম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা এসইওর ইন্ট্রোটা জানবো, এর টাইপস এন্ড ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। তো তার আগে আমি হচ্ছে আপনাদের মিড টার্ম এক্সামের ব্রিফিং দিব। আমাদের কোর্স মডিউলটা যেভাবে ডিজাইন করা হয়েছে, আপনাদের 10টা ক্লাস হয়ে গেলে পরে আপনাদের মিড টার্ম এক্সাম হবে। তো আজকে তো দশম ক্লাস, আজকের ক্লাসের পরে নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের মিড টার্ম এক্সাম হবে। তো মিড টার্ম এক্সামটা জাস্ট হচ্ছে নেওয়া হয়, এটা একটা সেলফ ইভালুয়েশন টেস্ট বলতে পারেন বা সেলফ ইভালুয়েশন বলতে পারেন, যেখানে আপনি এই যে বিগত 10টা ক্লাসে কি কি শিখেছেন, সেই সেই বিষয়গুলো একটু ঝালিয়ে নেওয়া বা একটু রিভাইজ করা। পাশাপাশি অনলাইন এক্সাম কিভাবে হয়, এখানে হয়তোবা অনেকেই আছেন যে অনলাইন এক্সামের সাথে পরিচিত না। তো অনলাইন এক্সামের সাথে পরিচিত করানোটাই হচ্ছে মূলত এই মিড টার্ম এক্সামের উদ্দেশ্য। উম, এখানে হচ্ছে আপনি আপনার নিজেকে মূল্যায়ন করবেন। আপনি কেমন শিখেছেন, কতটুকু শিখেছেন সেটা নিজেকে মূল্যায়ন করবেন। তো মিড টার্ম এক্সামটা হচ্ছে আমাদের 100 মার্কসের একটা এক্সাম হবে। না, সরি, মিড টার্ম এক্সামটা হচ্ছে আপনাদের 50 মার্কসের একটা এক্সাম হবে। টোটাল মার্কস হচ্ছে 50। এর মধ্যে 25টা হচ্ছে এমসিকিউ আর 5টা হচ্ছে শর্ট কোয়েশ্চেন। 25টা এমসিকিউর জন্য 25 মার্কস আর 5টা শর্ট কোয়েশ্চেনের জন্য হচ্ছে 5 5 করে 25 মার্কস। ইন টোটাল হচ্ছে 50 মার্কসের এক্সাম। পাশ করতে হলে পেতে হবে 35। 35 পেলে আপনি হচ্ছে পাশ করবেন। আর সিলেবাস হচ্ছে আপনাদের এই বিগত 10টা ক্লাসের ক্লাস ভিডিওগুলো সবাই আবার খুব ভালোভাবে দেখবেন। এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। এছাড়া ফ্রিল্যান্সিং নিয়ে প্রশ্ন আসতে পারে, ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রশ্ন আসতে পারে, আর হচ্ছে টেকনোলজি নিয়ে প্রশ্ন আসতে পারে। তো সবাই ভালো মতো প্রিপারেশন নিয়ে দেন হচ্ছে এক্সামটা দিবেন। তো যেদিন আপনাদের এক্সাম হবে সেদিন জুমে ক্লাস হবে না। আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে নোটিশের মধ্যে আমি হচ্ছে আপনাদের প্রশ্নের লিঙ্কটা দিয়ে দিব। তো আপনারা হচ্ছে যথা সময়ে লিংকে ক্লিক করে এক্সামটা দিবেন এবং কমপ্লিট করে নির্ধারিত সময়ের মধ্যে হচ্ছে এক্সামটা শেষ করে অ্যান্সার শিটটা সাবমিট করবেন। টাইম হবে 40 মিনিটস। ঠিক আছে, 40 মিনিটের একটা এক্সাম হবে। 40 মিনিটের মধ্যে আপনাদেরকে এক্সাম শেষ করে হচ্ছে অ্যান্সার শিটটা সাবমিট করতে হবে। 40 মিনিটের পরে সাবমিট করলে এটা সাবমিশন নিবে না। ঠিক আছে, 40 মিনিটের মধ্যে সবাই কমপ্লিট করে হচ্ছে এটা সাবমিট করবেন। আর যে যখন হচ্ছে লিংকে ক্লিক করবেন তার টাইমিংটা কিন্তু তখন থেকে শুরু হবে। তো ধরুন আমি প্রশ্নের লিঙ্কটা 7টা বাজার 5 মিনিট আগে দিলাম। তো টাইম থাকবে 7টা থেকে 10টা বা 12টা, রাত 12টা পর্যন্ত এরকম টাইমিং দেওয়া থাকবে। এর মধ্য থেকে যে যে আপনাদের কনভেনিয়েন্ট টাইমে যে যখন সময় পান তখন হচ্ছে 40 মিনিট সময় হাতে নিয়ে লিঙ্কটা ক্লিক করে হচ্ছে আহ, প্রশ্নটা ওপেন করে এক্সামটা কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, তো যে যখন লিঙ্কে ক্লিক করবেন তার টাইমিং তখন থেকে শুরু হবে। এটা এমন না যে 7টায় দিয়েছি 7টাতেই হচ্ছে এক্সামটা দিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যান্সার শিট যথাযথভাবে ফিল আপ করে আপনি হচ্ছে যখন এটা সাবমিট করবেন তখন এটা সাবমিট হয়ে যাওয়ার পরে ওখানে ভিউ স্কোর বা ভিউ রেজাল্ট একটা অপশন আপনারা দেখতে পাবেন। আবার আপনাকে প্রশ্ন করতে পারে যে অ্যানাদার সাবমিশন আপনি চান কিনা। তো অ্যানাদার সাবমিশনের দরকার নাই, একবার সাবমিট করলেই এটা সাবমিট হয়ে যায়। আর ভিউ রেজাল্ট বা ভিউ স্কোর এরকম যে অপশনটা থাকবে ওখানে ক্লিক করলে আপনি আপনার অ্যান্সার শিটটা আপনার সামনে দেখতে পাবেন, যেটা এইমাত্র আপনি ফিল আপ করে হচ্ছে সাবমিট করেছেন। তো এখানে যে 25টা এমসিকিউ থাকবে, ওই 25টা এমসিকিউতে যে কয়টা কারেক্ট অ্যান্সার আপনি দিয়েছেন সেটা দেখাবে, আর যে কয়টা ইনকারেক্ট ছিল সেটাও দেখাবে। তো ওখান থেকে আপনি কাউন্ট করে নেবেন যে কয়টা অ্যান্সার আপনার সঠিক হলো। এরপর নিচে যে 5টা শর্ট কোয়েশ্চেন থাকবে ওখানে সবাই দেখবেন যে আপনার অ্যান্সারটা ইনকারেক্ট দেখাচ্ছে।
আমি যে কথাগুলো এখন বলবো সবাই খুব মনোযোগ দিয়ে এটা শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে প্রশ্ন করবেন। তো অ্যান্সার শিটটাতে আপনারা সবাই দেখবেন যে আপনাদের আম, যে শর্ট কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আছে সেগুলো ইনকারেক্ট দেখাচ্ছে বা ক্রস দেখাচ্ছে। ঠিক আছে, এটা সব প্রায় সবারই হচ্ছে এরকম হবে। আহ, তো এর কারণ হচ্ছে এখানে অ্যান্সার শিটটা যেভাবে হচ্ছে সেট করে দেওয়া হয়েছে, হুবহু ওই লেখাটার মতো যদি না পাই, যেহেতু এটা কম্পিউটারাইজড একটা প্রসেস, তো হুবহু ওই লেখাটার মতো না পেলে সে হচ্ছে এটা রিড করতে পারে না বা পড়তে পারে না। তো পড়তে না পারার কারণে সে মনে করে যে এই অ্যান্সারটা ইনকারেক্ট হয়েছে। তো এটা মনে করে সে হচ্ছে অ্যান্সারটা কেটে দেয়। ঠিক আছে, তো এখন এখানে আহ, আপনারা অনেকেই আছেন যে কারেক্ট অ্যান্সার লিখবেন, কিন্তু এক একজনের লেখার স্টাইল এক এক রকম। আবার ভুলের ধরনও এক এক রকম। ধরেন যেখানে কমা, ফুল স্টপ এগুলো ব্যবহার করার কথা সেখানে আপনি করেন নাই, বা যেখানে ক্যাপিটাল লেটার লেখার কথা সেখানে স্মল লেটার লিখেছেন। বা কিছু কিছু বিষয় আছে যেমন পয়েন্ট আকারে লিখতে হয়, আমরা অনেকেই আছে পাশাপাশি লিখি। কেউ হচ্ছে উপর থেকে নিচে এরকম সিরিয়ালি লেখে। আবার কেউ হচ্ছে 1 2 3 4 এভাবে লেখে, 1 2 3 4। আবার কেউ আছে ABCD দিয়ে লেখে। তো এক একজনের লেখার স্টাইল আমাদের এক এক রকম, তো এত অ্যান্সার তো এখানে সেট করে দেওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে হচ্ছে হুবহু ওই লেখাটার মতো যদি সে না পায় তখন সে এটাকে ভুল মনে করে হচ্ছে ক্রস দিয়ে দেয় বা মানে এটা হয় নাই এরকম দেখায়। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, ওরিড হওয়ারও কিছু নাই, প্যানিকড হওয়ারও কিছু নাই। আপনারা হচ্ছে যদি অ্যান্সারটা সঠিক লেখেন, আপনি যদি মনে করেন যে আপনি কারেক্ট অ্যান্সার লিখেছেন শুধুমাত্র লেখা স্টাইলের কারণে, বা হচ্ছে পাংচুয়েশন মার্কসের কারণে, বা হচ্ছে ক্যাপিটালাইজেশনের কারণে হচ্ছে আপনার অ্যান্সারটা হচ্ছে ভুল দেখাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি এই মার্কসটা হচ্ছে কাউন্ট করে নেবেন। ঠিক আছে, এই মার্কসটা এক একটা প্রশ্নের জন্য 5 মার্কস করে, ওই মার্কসটা আপনি নিজে কাউন্ট করে নেবেন যদি অ্যান্সার সঠিক হয়। তারপর হচ্ছে ওইটা আপনার যে MCQ যে কয়টা হয়েছে আর শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার যে কয়টা হয়েছে এই টোটাল মার্কসটা আপনি কাউন্ট করে নেবেন। তো টোটাল মার্কস তো হচ্ছে 50, আর আপনার পাশ করতে হলে পেতে হবে হচ্ছে 35 মার্কস। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি, এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া রিকোয়ার্ড মানে হচ্ছে অবশ্যই আপনাকে অ্যান্সার এখানে লিখতে হবে। যদিও বা আপনি অ্যান্সার না পারেন, এখানে কিছু একটা হলেও আপনাকে অ্যান্সার শিটে লিখে দিতে হবে। না লিখলে অ্যান্সার শিটটা সাবমিট হবে না। ঠিক আছে, আর কোয়েশ্চেন ইংলিশে হবে, অ্যান্সারও সবাইকে ইংলিশে লিখতে হবে। আর তো এই হচ্ছে বিষয়, আর নির্ধারিত সময়ের মধ্যে হচ্ছে সবাই অ্যান্সার করবেন। আর যেই শর্ট কোয়েশ্চেন যেগুলো থাকবে এগুলো জাস্ট এত বড় করে লেখার প্রয়োজন নাই। টু দা পয়েন্টে যেই কোয়েশ্চেনটা করবে সেটার মূল যেই অ্যান্সারটা হবে বা সঠিক জবাবটা সেটা হচ্ছে আপনারা লিখে দিবেন। ঠিক আছে, তো আপনাদের আজকে তো হচ্ছে সানডে, তাই না? আজকে হচ্ছে 11 তারিখ। 11 তারিখ তো আপনাদের নেক্সট ক্লাস তো হচ্ছে মঙ্গলবারে। তো আপনাদের যদি প্রিপারেশনের জন্য টাইম লাগে তো সেক্ষেত্রে আপনারা মঙ্গলবারটা অফ রেখে বৃহস্পতিবার এক্সামটা দিতে পারেন। আর যদি মনে করেন যে প্রিপারেশনের টাইম লাগবে না তো সেক্ষেত্রে আপনারা মঙ্গলবার, মানে নেক্সট ক্লাস যেদিন আপনাদের 13 তারিখ, হ্যাঁ 13 তারিখ, সেদিন আপনারা এক্সাম দিতে পারেন। তো আপনাদের মিড টার্ম এক্সাম না হওয়া পর্যন্ত আপনাদের টপিক ক্লাস হবে না। ঠিক আছে, ক্লাস কিন্তু বন্ধ থাকবে। মিড টার্ম এক্সাম হবে, তারপরে হচ্ছে আমরা 11তম ক্লাসে মার্কেট প্লেসে ঢুকবো, ফাইবার, আপওয়ার্ক, ইনশাল্লাহ আমরা অ্যাকাউন্ট সেট আপ করে মার্কেট প্লেসে আমরা ঢুকবো। তো তার আগে হচ্ছে সবাই ক্লাস ভিডিওগুলো ক্লাস ভিডিওগুলো সবাই খুব ভালো মতো দেখবেন, এই 10টা ক্লাস ভিডিও সবাই খুব ভালো মতো দেখবেন। পাশাপাশি ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, টেকনোলজি নিয়ে একটু পড়াশোনা করবেন। ঠিক আছে, তো আপনাদের হচ্ছে অপশন হচ্ছে মঙ্গলবার অথবা বৃহস্পতিবার। আচ্ছা, তারিখটা বলে দেই আমি, 13 তারিখ অথবা 15 তারিখ।
ঠিক আছে? তো সবাই হচ্ছে ইয়ে আপনাদের অপিনিয়ন দেন, একবার করে লিখবেন। মেজরিটি যে ডিসিশনটা দিবে আমরা সবাই সেটা মেনে নিব। আমি আবারও বলে রাখি, মিড টার্মের এক্সাম না হওয়া পর্যন্ত কোনো টপিক ক্লাস হবে না। এক্সাম হবে, দেন হচ্ছে আপনাদের ক্লাস শুরু হবে আবার। তো সেক্ষেত্রে আপনারা যদি বৃহস্পতিবার পিক করেন তাহলে শনিবারের আর সরি রোববারের আগে আপনাদের আর ক্লাস হবে না। সবাই একবার করে লেখেন, সবাই একবার করে লেখেন, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে মেজরিটি কোনটা ডিসিশন নিচ্ছে। একবার করে লেখেন সবাই। আচ্ছা, সবাই তো আপনারা থার্সডের কথাই বলছেন, 15 তারিখ। ঠিক আছে, তো সবাই যেহেতু বলছেন তো ওইটাই থাক। আপনাদের পরীক্ষার সময় হচ্ছে সন্ধ্যা 7টা থেকে রাত 12টা। সন্ধ্যা 7টা বাজার 5 মিনিট আগে আমি ইনশাল্লাহ আপনাদের গ্রুপে নোটিশ দিয়ে দিব, ওখানে প্রশ্নের লিঙ্কটা থাকবে। তো আপনারা সন্ধ্যা 7টা থেকে রাত 12টা যে কোনো টাইমে, রাত 11টায়ও চাইলে এক্সাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। যে যখন হচ্ছে লিঙ্কে ক্লিক করবেন তার টাইমিং তখন থেকে শুরু হবে, 40 মিনিটস টাইম তার তখন থেকে শুরু হবে। ও আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আহ, কি যেন, যে ওখানে আপনাদের এক্সাম শুরু করার সময় আপনাদের হচ্ছে নাম এবং স্টুডেন্ট আইডি অথবা রোল নাম্বার, ঠিক আছে, স্টুডেন্ট আইডি বা রোল নাম্বার এরকম একটা অপশন থাকবে। তো সেখানে আপনাদের সবাইকে স্টুডেন্ট আইডিটা লিখতে হবে। ভর্তির সময় যে রোল নাম্বার বা স্টুডেন্ট আইডি আপনাদের দেওয়া হয়েছিল সেটা ওখানে লিখতে হবে, না লিখলে অ্যান্সার শিট সাবমিট হবে না। তো যারা হারিয়ে ফেলেছেন, ভুলে গেছেন, এই ধরনের ইস্যুজ আছে, আপনারা অফিস টাইমে অফিসে ফোন করে রোল নাম্বারটা কালেক্ট করে নেবেন এবং এটা সেভ করে রাখবেন, এটা আপনার অ্যান্সার শিটে লিখতে হবে। আর যদি একদমই মানে কালেক্ট করতে না পারেন তো সেক্ষেত্রে ওখানে স্টুডেন্ট আইডির জায়গায় কিছু একটা লিখে দিতে হবে। ঠিক আছে, একটা যে কোনো একটা নাম্বার লিখে দিতে হবে, নয়তো এটা সাবমিট হবে না। আপনার ফোন নাম্বার বা যে কোনো কিছু একটা লিখে দিবেন। কোন গ্রুপ আবার? আপনাদের ফেসবুক গ্রুপে? ঠিক আছে, তাহলে এক্সাম নিয়ে আর কার কোনো প্রশ্ন আছে কি? যারা লেটে জয়েন হয়েছেন তারা হচ্ছে ইয়ে করবেন, রেকর্ডিংটা দেখে নেবেন। এত 15-20 মিনিটের ইয়ে আমি আবার এখন আবার এটা রিপিট করা সম্ভব না। যারা লেটে জয়েন হয়েছেন পুরো ব্রিফিংটা আজকের রেকর্ডিংয়ে দেওয়া হয়ে আছে, রেকর্ডিংটা সবাই খুব ভালো মতো শুনে নেবেন, যারা লেটে জয়েন হয়েছেন। জবেদা খানম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আমার সালাম। খুব শর্ট কিছু কোশ্চেন আর কি, যেটা আমি মিস করেছি। একটা হলো যে এক্সাম হচ্ছে 15 তারিখে থার্সডে, আমি একটু রিপিট করি। আর এর ভিতরে হলো আমাদের শর্ট ভিডিওর 10টা দেখবো, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, আর যেন কি বলছিলেন? টেকনোলজি নিয়ে পড়াশোনা করবেন। টেকনোলজি। হ্যাঁ, তারপরে হলো আর একটা হলো যে আমাদের শর্ট কোশ্চেন, এমসিকিউ শর্ট 25টা বলছিলেন মনে হয়, নাকি? এমসিকিউ 25টা, শর্ট কোয়েশ্চেন 5টা। ওকে, এইটা একটু জানার জন্য। ওকে, এটা 5টা। ওকে ম্যাম, এই এইটুকু একটু আমার জানা ছিল। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। আচ্ছা, যারা লেটে জয়েন হয়েছেন একটু ক্লাস ভিডিওটা দেখে নেবেন। জাহিদ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, এই যে 10টা যে ক্লাস করাইছেন, এই রিলেভেন্ট কোশ্চেন হবে নাকি ওই যে টেকনোলজি আর ফাইভ এর নিয়ে যে কোশ্চেন উম, করা হবে? বললাম তো, 10টা ক্লাস ভিডিও খুব ভালো মতো দেখবেন, তারপর ফ্রিল্যান্সিং নিয়ে, ডিজিটাল মার্কেটিং নিয়ে, টেকনোলজি নিয়ে এগুলো নিয়ে পড়াশোনা করবেন। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা,
ঠিক আছে, তো আজকে হচ্ছে আমাদের দশম ক্লাস। আজকে আমরা ক্লাসে আসিওর ইন্ট্রোটা জানবো, এর টাইপস অ্যান্ড ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। তো আজকের ক্লাসটা মূলত একটা থিওরেটিক্যাল ক্লাস হবে। এটা থিওরেটিক্যাল ক্লাস হলেও আপনাদের মিড টার্ম এক্সামে অনেক কোয়েশ্চেন এই ক্লাসের উপর বেস করে হতে পারে। তো সবাই মনোযোগী হবেন এবং অবশ্যই রেকর্ডিংটা খুব ভালো মতো দেখবেন। ফেল করলে কি কোনো সমস্যা হবে? সজল, ফেল করলে অবশ্যই তো সমস্যা হবে। ফেল করবেন কেন? তুমি তোমার কাজ করো। নাই, রিমুভ করে দিছিলাম নাকি? স্টুডেন্ট আইডি এলডিএম 104 না। স্টুডেন্ট আইডি হচ্ছে আপনার ভর্তির সময়ে আপনাকে একটা রোল নাম্বার দেওয়া হয়েছিল, ওই রোল নাম্বারটাই হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি। আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে এসইও সম্পর্কে জানবো। এসইও, এটার ইলাবোরেশন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা একটা ইমেজ নেই উম, এখান থেকে। এটাই নেই, প্রথমে যেটা আছে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন কি না? এটা হচ্ছে এসইওর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে কি? ধরুন আপনি কি করলেন, একটা ওয়েবসাইট তৈরি করলেন আপনার নিজের জন্য বা ক্লায়েন্টের জন্য, একটা ওয়েবসাইট তৈরি করলেন। তৈরি করে আপনি হচ্ছে সেটা পাবলিশ করে দিলেন। তো এখন নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে যখন কোনো সার্চার সার্চ করবে, আমরা কি করি? আমরা যখন আমাদের কোনো ইনফরমেশন বা কোনো কিছু জানার প্রয়োজন পড়ে, তখন আমরা গুগলে গিয়ে কিছু কিওয়ার্ড লিখে সার্চ করি, তাই না? তো ধরুন কোনো একজন সার্চার বা কোনো একজন ভিউয়ার্স হচ্ছে কি করলো, এখানে হচ্ছে কিছু কিওয়ার্ড লিখে সার্চ করলো। সার্চ করার পরে ওই নির্দিষ্ট কিওয়ার্ডে যখন আপনার ওই ওয়েবসাইটটা সার্চ রেজাল্ট পেজেসের একদম ফ্রন্টে আসলো, ফ্রন্ট পেজে আসলো এবং টপে শো করলো। এই যে প্রসেসটা, যেই প্রসেসের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটাকে একদম সার্চ রেজাল্ট পেজেসের একদম টপে নিয়ে আসলেন, এই প্রসেসটাকে মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। তো সার্চ ইঞ্জিন টা কিভাবে কাজ করে সেটা একটু দেখেন। আচ্ছা, এই ইমেজটাতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা উম, যে এরকম একটা স্পাইডার বা একটা বোট আছে। তো এটা জাস্ট ইমাজিন করা হয়, এটার রিয়েল লাইফে এটার কোনো এক্সিস্টেন্স নাই। তো এটা জাস্ট ইমাজিন করা হয় যে
যখন আমরা কোনো কিছু হচ্ছে অনলাইনে পাবলিশ করি, তখন এরকম একটা স্পাইডার বা একটা বোট কি করে, এটা বের হয়ে আসে। বের হয়ে এসে সে কি করে আমাদের ওই কন্টেন্টটার উপরে বা হচ্ছে ওয়েবসাইটের উপর দিয়ে ক্রল করে যায়। তো সার্চ ইঞ্জিনটা মূলত তিনটা ধাপে কাজ করে। প্রথমত হচ্ছে ক্রলিং, দুই নাম্বার হচ্ছে ইন্ডেক্সিং, তিন নাম্বার হচ্ছে র্যাঙ্কিং। ক্রলিং, ইন্ডেক্সিং, র্যাঙ্কিং, এই তিনটা ধাপে হচ্ছে সার্চ ইঞ্জিনটা কাজ করে। তো প্রথম ধাপে এই স্পাইডারটা কি করে, ক্রল করে যায়। স্ক্রল করে সে বোঝার চেষ্টা করে যে আপনার এই কন্টেন্টটা কি ধরনের। এটা কি কোনো ফুড রেলিভেন্ট কোনো কন্টেন্ট, নাকি ফ্যাশন রেলিভেন্ট কোনো কন্টেন্ট, নাকি কি ধরনের কন্টেন্ট, সেটা সে কিওয়ার্ডগুলো দেখে, ইমেজগুলো দেখে বোঝার চেষ্টা করে। এরপর সে ক্রল করে যাওয়ার পরে দ্বিতীয় নাম্বার ধাপে বা দুই নাম্বারে এসে সে ইন্ডেক্স করে। আচ্ছা, এখানে আমি যদি আপনাকে ইমেজটা দেখাই, আয়াত শব্দ করো না। একটা ইমেজ দিয়ে যদি দেখানোর চেষ্টা করি আপনাদের, এখানে অনেক ইমেজ আছে, সহজ একটা ইমেজ খুঁজতেছি। আচ্ছা, এই লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, অথবা আপনারা নিজেরাও গুগলে সার্চ করে নিতে পারেন যে হাউ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ওয়ার্কস, এই কিওয়ার্ড লিখে সার্চ করলে হচ্ছে আপনারা এই ইমেজগুলো দেখতে পাবেন। তো এখানে দেখেন, এই যে প্রথম ধাপে হচ্ছে ক্রলিং, দুই নাম্বার হচ্ছে ইন্ডেক্সিং, তিন নাম্বার হচ্ছে র্যাঙ্কিং। তো ক্রলিং এর প্রথম ধাপে কি, বোট কি করে, ক্রল করে, ক্রল করে সে হচ্ছে বোঝার চেষ্টা করে যে কন্টেন্টটা কি ধরনের। এরপর দুই নাম্বারে এসে সে হচ্ছে ডাটাগুলো স্টোর করে, বা যে ইনফরমেশন গুলো সে হচ্ছে গ্যাদার করেছে সেগুলো সে স্টোর করে বা ইন্ডেক্স করে। ইন্ডেক্স করে কিভাবে, যে ফুড রেলিভেন্ট যে কন্টেন্টগুলো আছে সেগুলো হচ্ছে ফুড রেলিভেন্ট ডাটাবেজের মধ্যে রাখে, ফ্যাশন রেলিভেন্ট যেগুলো আছে সেগুলো আলাদা ডাটাবেজের মধ্যে রাখে। এভাবে সে হচ্ছে ইন্ডেক্স করে নেয়। এরপর তিন নাম্বারে গিয়ে ওই ওয়েবসাইটটাকে সে র্যাঙ্ক করাতে সাহায্য করে। ঠিক আছে, তো এই তিনটা ধাপে মূলত হচ্ছে সার্চ ইঞ্জিনটা কাজ করে। তো বিভিন্ন রকমের সার্চ ইঞ্জিন আছে। যেমন আমরা সবচাইতে বেশি পরিচিত কি, গুগলের সাথে, তাই না? তো গুগল হচ্ছে একটা বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন। এছাড়া বিং আছে, ইয়াহু আছে, বাইজু আছে। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন আছে, এই যে দেখেন। আবার কিছু কিছু দেশ আছে যারা কিনা তাদের নিজস্ব সার্চ ইঞ্জিন ব্যবহার করে। তো এখানে দেখেন, এই যে বিভিন্ন রকমের সার্চ ইঞ্জিনের ছবি আমরা দেখতে পাচ্ছি, যেমন গুগল, ইয়াহু, বিং, বাইজু, তারপর হচ্ছে ইকোয়েশিয়া, ইয়ান্ডেক্স, আস্ক, ডাকডাকগো। এই এক একটা কিন্তু সার্চ ইঞ্জিন। ঠিক আছে, তো আমরা সবচাইতে বেশি পরিচিত হচ্ছে গুগলের সাথে, বিং এর সাথে, ইয়াহুর সাথে, তাই না? এছাড়া আরো অনেক সার্চ ইঞ্জিনও আছে। একটু পানি দাও তো অরিত্রি। তো এই সার্চ ইঞ্জিন গুলো মানে এসইওর বিভিন্ন টাইপস আছে বা ক্লাসিফিকেশন আছে, আমরা এটা দেখি। তার আগে আমার একটা ওয়েবসাইট ওপেন করা ছিল এখানে। উম, এটার পেজটা খুঁজে পাওয়া যাচ্ছে না, এখানে লিখি। আচ্ছা, তো আমরা জেনে নেই যে এসইও টাইপস বা ক্লাসিফিকেশন গুলো কিরকম। তো এসইও কে 12 টাইপসে হচ্ছে ভাগ করা হয়েছে। 12 প্রকারের এসইও আছে, 12 টাইপসের এসইও আছে।
তো আমাদের জন্য সবগুলো ইম্পর্টেন্ট না, আমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট আমরা সেগুলো সম্পর্কে জানবো। তো এখান থেকে আমরা একটু নিচে স্ক্রল করি। আচ্ছা, তো শুরুতে হচ্ছে আমরা এসইও টাইপস বা ক্লাসিফিকেশন, আমরা 4 টাইপস শিখব, 4 ধরনের এসইও শিখব। আম, শুরুতে হচ্ছে অন পেজ এসইও, এরপর 2 নাম্বার হচ্ছে অফ পেজ এসইও, এরপর হচ্ছে টেকনিক্যাল এসইও, এরপর হচ্ছে লোকাল এসইও। ঠিক আছে, এরকম 4 টাইপস আমরা শিখব। যে এসইও টাইপস বা ক্লাসিফিকেশন জানতে চাইলে আপনারা বলবেন যে 4 টাইপস: অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, লোকাল এসইও। তো অন পেজ এসইওটা বা অনসাইট এসইওটা কি রকম সেটা আমরা একটু দেখি। On-site SEO refers to the practice of optimizing elements on a website, such as the content and HTML code, to improve its ranking in search engine results pages and attract more relevant traffic to the website. This is different form of off-site SEO, which involves optimizing external factors like backlinks and social media signals. আচ্ছা, এটা আমি সহজভাবে বলি। অন পেজ মানে কি, পেজের ভিতরে যে কাজগুলো হয় সেটাকে অন পেজ এসইও বলে। যা একটা কন্টেন্টের মধ্যে আমরা যা যা কিছু কাজ করি। আচ্ছা, আমরা কিছুদিন আগে লিঙ্কডইন আর্টিকেল রাইটিং শিখেছি না? তা একটা আর্টিকেল কি একটা কন্টেন্ট। তো এই কন্টেন্টের মধ্যে আমরা কি দিয়েছিলাম, একটা টাইটেল দিয়েছিলাম, এরপর কিছু ইমেজ ব্যবহার করেছি, তারপর আমাদের কন্টেন্টের যেই প্যারাগ্রাফটা ছিল সেখানে আমরা হচ্ছে মেটা টাইটেল দিয়েছি, তারপর মেটা ডেসক্রিপশন দিয়েছি। তো আমাদের কন্টেন্টটা যেই রেলিভেন্ট সেই রেলিভেন্ট কিওয়ার্ডগুলো দিয়ে হচ্ছে আমরা আর্টিকেলটা রাইট করে পাবলিশ করেছিলাম। তো এই যে কাজটা, এটাকে বলা হয় অন পেজ এসইও। মানে একটা আর্টিকেলে বা একটা কন্টেন্টে পেজের ভিতরে বা ওয়েবসাইটের ভিতরে যে কাজগুলো হয় সেগুলোকে বলা হয় অন পেজ এসইও। তো এগুলো কি রকম, যে এসইও কিওয়ার্ড রিসার্চ। এসইওর একটা বিরাট অংশ জুড়ে আছে হচ্ছে এসইও কিওয়ার্ড রিসার্চ। তো এরপর হচ্ছে কোয়ালিটি এসইও কন্টেন্ট, ইন্টারনাল লিঙ্কিং ফর এসইও। আপনাদেরকে হাইপারলিংক দেখানো হয়েছে না? হাইপারলিংক দেখানো হয়েছে কিনা আর্টিকেল রাইটিং এ, যে কিভাবে হাইপারলিংক করতে হয় একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্সকে, কিভাবে মানে এটার ভিতরে কিভাবে আমরা একটা লিংক ইনপুট করব, এটা দেখানো হয়েছে কিনা? আর্টিকেল রাইটিং এ তো দেখানোর কথা। রিপ্লাই করেন, আমি কি জিজ্ঞেস করছি অ্যান্সার করেন। আচ্ছা, একজন এতক্ষণ পরে জি লিখছে আর বাকিরা সবাই ঘুমাচ্ছে। ক্লাসেই ঘুমায় এরা। আচ্ছা, ঘুমাতে থাকেন, আমার আর কি করার আছে। হ্যাঁ, সেটাই। তারপর হচ্ছে আম, যে কি করতে হবে আমাদের, ইন্টারনাল লিঙ্কিং, তারপর হচ্ছে মেটাডাটা এসইও অপটিমাইজেশন, ইমেজ এসইও অপটিমাইজেশন। একটা ইমেজকে কিভাবে আমরা এসইও করতে পারি এটা আমরা দেখব কিছুদিন পরেই, যখন আমরা হচ্ছে মার্কেট প্লেসের কাজগুলো করব। আহ, তখন হচ্ছে আমরা এভাবে করব, ইমেজটা কিভাবে করব সেটা আমরা দেখে নিব। তো এই এই কাজগুলো হচ্ছে অন পেজ এসইওর কাজ, মানে একটা কন্টেন্টের মধ্যে যে যে কাজগুলো হয়। এরপর 2 নাম্বারে হচ্ছে অফ পেজ এসইও বা অফ সাইট এসইও। আচ্ছা, অন পেজ হচ্ছে পেজের ভিতরে, আর অফ সাইট হচ্ছে পেজের বাইরে। পেজের বাইরে থেকে যে কাজগুলো করা হয় আপনার ওয়েবসাইটটাকে ইমপ্রুভ করানোর জন্য বা হচ্ছে ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানোর জন্য, সেটা হচ্ছে অফ পেজ এসইও। তো off-page SEO, also called off-site SEO, is the practice of improving a website's search engine ranking by optimizing factors outside of the website itself. This can be done by building high-quality backlinks, promoting the website on social media, and other forms of online marketing. আচ্ছা, তো আপনাদের পিন্টারেস্টের কাজ শেখানো হয়েছে কিনা? পিন্টারেস্টে যে কাজটা আমরা করি এটাকে এসইওর ভাষায় বলা হয় ব্যাকলিংক। ঠিক আছে, একটা ওয়েবসাইটকে আমরা কি করি, পিন্টারেস্টের মাধ্যমে প্রমোট করি বা পিন্টারেস্টের মাধ্যমে হচ্ছে এটার মার্কেটিং করে থাকি। তো এই যে কাজটা, এটাকে অফ পেজ এসইও বলা হয়।
মানে পেজের বাইরে থেকে আমরা ওয়েবসাইটের র্যাঙ্কিং করানোর জন্য বা ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর জন্য যে কাজটা করে থাকি। ঠিক আছে? তো এটার গোলটা কি? দ্য গোল ইজ টু ইনক্রিজ দ্য ওয়েবসাইটস অথরিটি রেপুটেশন অ্যান্ড রেলিভেন্স ইন দ্য আইস অফ সার্চ ইঞ্জিনস হুইচ ক্যান রেজাল্ট ইন হায়ার সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংস অ্যান্ড মোর অর্গানিক ট্রাফিক টু দ্য ওয়েবসাইট। তো পিন্টারেস্টের কাজটা কি ছিল? মূল কাজটাই তো ছিল কি অর্গানিক ট্রাফিক গ্রো করা বা অর্গানিক ট্রাফিক ড্রাইভ করা ওয়েবসাইটের মধ্যে, তাই না? তো এটাই হচ্ছে অফ পেজ এসইওর কাজ। তো আমরা কিন্তু অলরেডি একদম শুরু থেকেই কিন্তু এসইও নিয়েই কাজ করছি, হয়তোবা বিষয়গুলো আমরা বুঝতাম না, কিন্তু এসইও কিন্তু আমাদের একদম শুরু থেকেই শেখানো হচ্ছে। এরপর হচ্ছে গেস্ট ব্লগিং, হেরো, তারপর হচ্ছে কম্পিটিটর রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস। আপনার সেম টপিক নিয়ে বা সেম নিশ নিয়ে যারা বিজনেস করছে তাদেরকে রিসার্চ করা, অ্যানালিসিস করা। তো এখান থেকে আপনি হচ্ছে কিভাবে আপনার ওয়েবসাইটটাকে ইমপ্রুভ করতে পারেন, এই কাজগুলো হচ্ছে অফ পেজ এসইওর কাজ। তারপর ইন্টারনেট অ্যাডস, প্রেস ডিস্ট্রিবিউশন, ব্র্যান্ড সিগন্যাল, এগুলো হচ্ছে অফ পেজ এসইওর মধ্যে ইনক্লুডেড। এরপর 3 নম্বরে হচ্ছে টেকনিক্যাল এসইও। নাম শুনেই বোঝা যাচ্ছে যে টেকনিক্যাল বিষয়গুলো যে এসইও দিয়ে হচ্ছে আমরা কন্ট্রোল করে থাকি, সেটা হচ্ছে টেকনিক্যাল এসইও। তো এখানে কি লিখেছে আমরা পড়ি যে টেকনিক্যাল এসইও ইনভলভস মেকিং ওয়েবসাইট অপটিমাইজেশন দ্যাট হেল্প search engines crawl and index a website more easily, thereby improving its search engine ranking. This includes tasks such as optimizing site load time, ensuring that robot text files are properly configured, and setting up redirects correctly. The goal of technical SEO is to make a website more accessible and user-friendly for both search engine and website visitor. আচ্ছা, এই যে আমি একটু আগে বলে গেলাম যে হচ্ছে মানে আমরা যখন কোনো কন্টেন্ট পাবলিশ করি সেখানে কি করে একটা রোবট, রোবটের সংক্ষিপ্ত রূপ এখানে বোট বলে। তো এই বোটটা কি করে ক্রল করে যায়। তো বোটটা ক্রল করতে যে যদি কোনো প্রবলেম দেখে বা কোনো ইস্যুস সে পায়, সেটাকে ফিক্স করা, তারপর হচ্ছে সেটা ঠিকঠাক করা, এই কাজটা হচ্ছে টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। আর টেকনিক্যাল এসইওর আসলে মূল যে কাজটা সেটা হচ্ছে যে ওয়েবসাইটটাকে মোর অ্যাক্সেসিবল করা, সবাই যেন খুব সহজে ওয়েবসাইটটা ব্যবহার করতে পারে, সেইটা এনশিওর করা, পাশাপাশি হচ্ছে যারা ভিজিটর যারা আছে তাদের কাছে এটা ইউজার ফ্রেন্ডলি করা। তো ইউজার ফ্রেন্ডলিটা কিভাবে হয় সেটা দেখি। যেমন শুরুতে হচ্ছে সাইট লোড টাইম। আচ্ছা, তো ধরুন আপনি মনে করেন যে আপনার একটা ইনফরমেশন লাগবে, একটা ইনফরমেশন আপনার জানতে হবে। তো আমরা কি করি সাধারণত গুগলে গিয়ে সার্চ করি। তো গুগলে সার্চ করলে গুগল কি করে আমাদেরকে কিছু রেজাল্ট শো করে। তো এরকম তো অনেকগুলো ওয়েবসাইট আমাদের সামনে আসে। তো ওখান থেকে আমরা সাধারণত কি করি যে শুরুর দিকে যেই রেজাল্টগুলো আসে বা ওয়েবসাইটগুলো আসে আমরা ওখান থেকে ইনফরমেশনটা পিক করি, তাই না? তো ধরুন আপনি কোন একটা ওয়েবসাইটে হচ্ছে ক্লিক করলেন, ক্লিক করার পর এটা লোড হচ্ছে, ওয়েবসাইটটা লোড হচ্ছে, লোডিং টাইমটা একটু বেশি নিয়ে নিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করি, অ্যাজ এ ইউজার পয়েন্ট অফ ভিউতে যদি চিন্তা করেন, আমাদের তো ধৈর্য নাই। আমরা কি করি সেটা আহ, বাদ দিয়ে অন্য আরেকটা ওয়েবসাইটে যাই যেটাতে আমাদের সিমিলার বিষয়গুলো হচ্ছে সার্ভ করছে, তাই না? কারো তো এত ধৈর্য নাই যে লোড হবে কখন, তারপর হচ্ছে আমরা এটা দেখব, অপশন তো আছে হাতে। তো এই যে সাইটের লোডিং টাইমটা, এটাকে হচ্ছে কন্ট্রোল করা বা এটাকে রিডিউস করা, এটাকে কমিয়ে নিয়ে আনার যে কাজটা, সেই কাজটা হচ্ছে টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। বোঝা গেছে? তো মানুষের আসলে তো এখন তো ধৈর্য নাই যে কবে হচ্ছে সাইট লোড হবে। তো আপনি আপনার ওয়েবসাইটের ভিজিটর ধরে রাখতে চাইলে আপনাকে কি করতে হবে, আপনার ওয়েবসাইট যেন ফাস্ট লোড হয় সেটা এনশিওর করতে হবে। এরপর আসি হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস। তো মোবাইল ফ্রেন্ডলিনেস মানে কি?
আমরা সব আমরা সবাই মোবাইল ইউজার, তাই না? যাদের ল্যাপটপ পিসি আছে এরাও হচ্ছে মোবাইল ইউজার। আমরা আমরা ল্যাপটপ পিসি যাদের আছে এরাও মোবাইল ব্যবহার করি। তো এই যে আমাদের ওয়েবসাইটটা, সেটা মোবাইল ইউজার যারা আছে, মোবাইল থেকে যারা হচ্ছে ব্যবহার করবে, আহ, এ- এরা যেন খুব সুন্দরভাবে হচ্ছে আমাদের এটাকে নেভিগেট করতে পারে বা অ্যাক্সেস করতে পারে, বা এটার ইন্টারফেসটা যেন মোবাইলেও ভালো দেখায়, ওয়েবসাইটের ইন্টারফেসটা, এই কাজটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিও দিয়ে করা হয়। ঠিক আছে? তো এই কথাগুলোই এখানে লিখেছে। আমি যেটা বললাম যে মোবাইল ফ্রেন্ডলিনেস রেফার্স টু দ্য ডিজাইন অ্যান্ড ফাংশনালিটি অফ এ ওয়েবসাইট দ্যাট ইজ অপটিমাইজড ফর ভিউইং অন মোবাইল ডিভাইসেস such as smartphones and tablets. It ensures that the website is responsive to different screen sizes, load quickly, and easy to navigate on mobile devices. ঠিক আছে? তো এই কাজগুলো করা হয় মূলত টেকনিক্যাল এসইও দিয়ে। এরপর হচ্ছে ক্রল, এরর আইডেন্টিফিকেশন, কিওয়ার্ড ক্যানিবালাইজেশন অডিট, ডুপ্লিকেট কন্টেন্ট, কোনো কন্টেন্ট ডুপ্লিকেট হয়ে গেল কিনা সেটা অডিট করা। তারপর হচ্ছে ক্রল করতে গিয়ে কোনো এরর দেখা দিলে সেটাকে ফিক্স করা, সেটাকে ঠিকঠাক করা। এই কাজগুলো হচ্ছে টেকনিক্যাল এসইও কাজ। সাইট স্ট্রাকচার। আচ্ছা, এরপর আমরা 4 নম্বরে পড়বো হচ্ছে লোকাল এসইও। এখানে 5 লেখা, কিন্তু আপনারা 4 নম্বরে লোকাল এসইওটাই পড়বেন। ঠিক আছে? তো লোকাল এসইওটা হচ্ছে মোর লোকেশন স্পেসিফিক। মানে হচ্ছে যে আহ, এটা যে কোনো একটা লোকেশন বা সিটি বা কোনো একটা স্টেটকে হচ্ছে টার্গেট করে এই এসইওটা করা হয়ে থাকে। তো ধরুন কোনো একজন ব্যক্তি, তার হচ্ছে একটা লোকাল বিজনেস আছে। তো ফর এক্সাম্পল আমরা হোমমেড ফুড ডেলিভারি বিজনেসটাকে ধরতে পারি। ধরেন যে হোমমেড ফুড ডেলিভারি বিজনেস আছে যে যে কারো একজনের। তো এটা তো হচ্ছে পচনশীল একটা প্রোডাক্ট, তাই না? হোমমেড ফুডটা তো এত আসলে দূর দূরান্তে হচ্ছে ইয়ে করা যায় না, ডেলিভার করা যায় না। তো বড় বড় শহরগুলোতে এই হোমমেড ফুড ডেলিভারি বিজনেসটা অনেক বেশি পপুলার। তো ধরুন এমনই একজন বিজনেসম্যান যার বিজনেসটা শুধুমাত্র সে ঢাকা সিটির মধ্যে হচ্ছে সে সার্ভ করতে পারে তার প্রোডাক্টগুলো, বা নির্দিষ্ট একটা লোকেশনে, যেমন ধানমন্ডি, গুলশান, বনানী, এই এরিয়াগুলোতে হচ্ছে সে সার্ভ করতে পারে। তো সে যে তার ওয়েবসাইটটা তৈরি করবে, এটাতে সে লোকাল এসইও করবে। ওই লোকেশনের যেই ভিউয়ার্সরা আছে তাদেরকে টার্গেট করে হচ্ছে ওই এসইও, মানে তার ওয়েবসাইটটা সে তৈরি করবে। ঠিক আছে? এটাই হচ্ছে লোকাল এসইও। আচ্ছা, the local SEO strategy for local businesses is one of the most important types of SEO, as it helps the business become more visible in local search results on Google. ঠিক আছে? Local SEO helps businesses reach the local audience by analyzing their behavior through trillions of searches. If you use local SEO practices, then your local business has the opportunity to rank higher in the search results and the local map pack at the same time. This in turn helps grow your business and increase traffic to your website. বোঝা গেছে? এতক্ষণ যে আমি বকবক করলাম, আপনারা বুঝতে পেরেছেন কিনা? আপনাদের যদি প্রশ্ন আসে যে এসইও টাইপস বা ক্লাসিফিকেশন জানতে চায়, আপনারা 4 টাইপস লিখবেন: অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, লোকাল এসইও। এই 4 প্রকার লিখবেন। বুঝতে পেরেছেন কিনা? আয়াত, মাকে একটু পানি খাওয়াও তো বাবা। আচ্ছা, বুঝতে পারলে তো খুবই ভালো কথা। ঠিক আছে, তো আমরা পরের ধাপে যাই। আর আমরা তো 4 টাইপস বা ক্লাসিফিকেশনটা জানলাম। এছাড়া আরো অনেক রকমের এসইও আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আমরা এতগুলো আমাদের জানার প্রয়োজন নাই, আমরা সিম্পলি জানবো হচ্ছে ইথিক্যালি বা বাই এথিক্স এসইও টাইপস বা ক্লাসিফিকেশনটা জানবো।
ইথিক্যালি মানে হচ্ছে নৈতিকতার দিক থেকে, ঠিক আছে? ইথিক্যালি বা বাই ইথিক্স, এসইও টাইপস বা ক্লাসিফিকেশন। ইথিক্যালি বা বাই ইথিক্স এসইও হচ্ছে 4 টাইপস। প্রথমত হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, তারপর ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, এরপর হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। এই 4 প্রকার। আচ্ছা, তো শুরুতে হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও হচ্ছে ইথিক্যালি সবচাইতে ভালো এসইও প্র্যাকটিস, মানে নৈতিকতার দিক থেকে সবচাইতে ভালো হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। এখানে এই এসইওতে হচ্ছে গুগল যা কিছু রিকমান্ড করে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য, যাবতীয় যে রুলস আছে বা রেগুলেশন আছে, সেগুলোকে সঠিকভাবে ফলো করা হয় হচ্ছে হোয়াইট হ্যাট এসইওতে। ঠিক আছে? তো এখানে কি বলছে দেখেন, যে when you hear someone say white hat SEO, that means the SEO practices that are in line with the terms and condition of the major search engines including Google. White hat SEO improves your search engine ranking on the SERPs while regulating the integrity of your website with the search engine terms of service. White hat SEO practices are the best way to create a successful website. ঠিক আছে, আমি যে কথাটা বললাম যে এটা হচ্ছে সবচাইতে ভালো প্র্যাকটিস একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য। আচ্ছা, এখানে আপনারা একটা টার্ম দেখেন, এই যে সার্পস, SERPS, সার্পস। সার্পস এটা হচ্ছে একটা অ্যাব্রিভিয়েশন, এর ইলাবোরেশন হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। এর মানে কি, আমরা যখন কোনো কিছু সার্চ করি তখন গুগল তো আমাদের রেজাল্ট শো করে, তাই না? যেমন আমরা যদি এখানে লিখি যে টাইপস অফ এসইও, ঠিক আছে, আমি লিখলাম যে টাইপস অফ এসইও লিখে আমি সার্চ করলাম, তো গুগল আমাকে কি করলো, এখানে একটা রেজাল্ট শো করলো। তো এখান থেকে যদি আমি একটু নিচে যাই, এগুলো এক একটা ওয়েবসাইট, ঠিক আছে? এই যে একদম ফ্রন্টে কোনটা আছে, এই যে গিগ ফর গিগস, এটা হচ্ছে একদম সার্চ রেজাল্টের একদম টপে আছে। ঠিক আছে, এই যে টাইপস অফ এসইও, এটা নিয়ে হচ্ছে ওদের এই ব্লগ সাইট গুলো লেখা। তো একদম টপে সে যে নিয়ে আসলো ওর ওয়েবসাইটটা, এটাকেই এসইও বলে, যে প্রসেসের মাধ্যমে সে এটাকে একদম সার্চ রেজাল্টের টপে নিয়ে আসছে। এখানে সে অন পেজ এসইও করেছে, অফ পেজ এসইও করেছে, টেকনিক্যাল এসইও করেছে, কিওয়ার্ড রিসার্চ করেছে, সব কাজ করেই সে হচ্ছে টপে আসছে। তো ইউজুয়ালি আমরা কি করি, একদম টপে যে রেজাল্ট গুলো থাকে সেখান থেকেই তো আমরা ইনফরমেশন গুলো নেই, তাই না? কেউ কি আছেন যে এখান থেকে যদি আমি নিচে যাই, এই যে এখানে তো অনেকগুলো পেজ ওপেন হয়েছে, তাই না? কেউ কি আছেন যে 10 নাম্বার পেজে কি আছে, কি রেজাল্ট আসছে সেটা একটু দেখি? কেউ কি আছেন এমন, ক্লিক করে 10 নাম্বার পেজের রেজাল্ট দেখেন? নিশ্চয়ই না, কেউ দেখে না। তো এটা নিয়ে একটা জোক আছে, কৌতুক আছে। তো এটা বললে আপনারা বুঝবেন না, তাই বলবো না। আচ্ছা, তো আপনারা ফারুক স্যারের নাম শুনেছেন কিনা, এসইও এক্সপার্ট? ওনার একটা ভিডিওতে আমি এই জোকটা শুনেছিলাম, আচ্ছা বলি। সেটা হচ্ছে যে ধরেন একটা আহ, মানে ধরেন আপনি একটা মার্ডার করলেন, ঠিক আছে, মার্ডার করলেন, এখন লাশটা তো লুকাতে হবে, তাই না? তো এই লাশ লুকানোর সবচাইতে সেফ প্লেস হচ্ছে এই যে সার্চ রেজাল্টের হচ্ছে 2 নাম্বার পেজ। তো এটা একটা জোক যে 2 নাম্বার পেজে কেউ খুঁজবে না, কেউ দেখে না। তো এটা মজা করে উনি বলেছিলেন যে ওখানে যদি তুমি একটা লাশ লুকায় রাখো, ওখানে কেউ খুঁজতে যাবে না। দুর্গতি মানুষটারে তোমার মতো দুষ্টু মানুষরা যায়। আচ্ছা, ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়।
তো এই যে পেজগুলো ওপেন হয়েছে এটাকে সংক্ষেপে বলা হয় সার্পস বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। এই যে পেজগুলা, এক একটা পেজ আমরা দেখতে পাচ্ছি না, এখানে দেখেন প্রায় 100-র উপরে পেজ আছে। এই যে এখান থেকে 1 2 3 4 5 6 এভাবে যদি আমরা যেতে থাকি তাহলে অনেকগুলো হচ্ছে আমরা পেজ দেখতে পাচ্ছি। তো এটাকেই সংক্ষেপে বলা হয় সার্পস। এই যে সার্পস। আচ্ছা, তো এই গেল হোয়াইট হ্যাট এসইও। তো হোয়াইট হ্যাট এসইওটা কি সবচাইতে ভালো এসইও প্র্যাকটিস, যেখানে সব হচ্ছে গুগলের সবকিছু যা কিছু রিকমেন্ড করে সব রুলস গুলো মেনে চলা হয়। এরপর 2 নম্বরে হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট এসইওটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও জাস্ট অপোজিট। এখানে গুগলের বা সার্চ ইঞ্জিনের কোনো রুলস রেগুলেশন মানা হয় না। ঠিক আছে, এদের যে স্বাভাবিক যে কাজ করার যে অ্যালগোরিদমটা আছে এটাকে এক্সপ্লয়েট করে সে। তো এটা ভালো প্র্যাকটিস না। তো আপনি হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও যদি করেন কোনো ওয়েবসাইটে, আপনি কিন্তু রাতারাতি হচ্ছে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, মানে অনৈতিক কাজগুলো দিয়ে খুব রাতারাতি সাকসেসফুল হওয়া যায় না, ওই রকম বিষয়টা যে আপনি যদি ব্ল্যাক হ্যাট এসইও করেন তাহলে খুব দ্রুত হচ্ছে র্যাঙ্ক করতে পারবেন। কিন্তু আবার খুব দ্রুতই কি হবে, গুগল সার্ভার থেকে আপনার ওয়েবসাইটটা ডিলিট হয়ে যাবে। তো গুগল যখন বুঝতে পারবে যে আপনার ওয়েবসাইটটাতে আপনি ব্ল্যাক হ্যাট এসইও করেছেন বা আপনার এখানে ভিজিটর আসছে, ভিজিটররা খারাপ রিভিউ দিচ্ছে, বা হচ্ছে আপনার ভিজিটররা খুব বেশি সময় হচ্ছে এখানে স্পেন্ড করছে না, তো এগুলো যখন গুগল বুঝতে পারবে তখন আপনার গুগল সার্ভার থেকেই আপনার ওয়েবসাইটটা সে ডিলিট করে দিবে। তো তো ব্ল্যাক হ্যাট এসইও করা যাবে না, কোনো শর্টকাট ওয়ে নাই। আপনাকে সময় নিয়ে হোয়াইট হ্যাট এসইও এর মাধ্যমে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে 3 নম্বরে হবে গ্রে হ্যাট এসইও। তো গ্রে হ্যাট এসইওটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও আর ব্ল্যাক হ্যাট এসইও দুটোর সংমিশ্রণ। এর মানে হচ্ছে এখানে নৈতিকতার কিছু বিষয়ও থাকে, পাশাপাশি অনৈতিক বিষয়ও এখানে মিক্স করে দেওয়া হয়। তো এটাও করা যাবে না। আপনি হচ্ছে অনৈতিকতার মধ্যে কিছু নৈতিকতা মিলিয়ে দিলে যে পুরোটা ভালো বিষয় হয়ে যাবে বা নৈতিক হয়ে যাবে, এমনটা না। ঠিক আছে, তো এটাও করা যাবে না। তো গ্রে হ্যাট এসইওটা করলে কি হয় যে আপনার ওয়েবসাইটটা হয়তোবা আম, মানে সাময়িক সময়ের জন্য হচ্ছে র্যাঙ্ক করবে, কিন্তু এটা বেশি সময় র্যাঙ্কিংটা ধরে রাখতে পারবে না। আর ব্ল্যাক হ্যাট এসইও করলে যেমন গুগল সার্ভার থেকে আপনার ওয়েবসাইটটা ডিলিট করে দিবে, কিন্তু গ্রে হ্যাট এসইও করলে ডিলিট করে না, কিন্তু আপনার ওই বিজনেসটার উপরে বা ওয়েবসাইটের উপরে সে কি করবে, একটা ব্যাড ইমেজ পেইন্ট করে দিবে, যাতে করে আপনি ওয়েবসাইটটাকে আর কোনোদিনও গুগলে র্যাঙ্ক করাতে পারবেন না। ঠিক আছে, তো এই কাজটাও করা যাবে না। এটা পড়ে আছে, নিচে উঠাও, উঠিয়ে রাখো। এরপর 4 নম্বরে আমরা হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও শিখবো। এখানে হ্যাট শব্দটা আপনারা জুড়ে দিবেন। ঠিক আছে, এখানে নেগেটিভ এসইও লেখা, কিন্তু আপনারা যদি কোয়েশ্চেন আসে কোয়েশ্চেনের অ্যান্সারে নেগেটিভ হ্যাট এই শব্দটা লিখবেন। তো নেগেটিভ হ্যাট এসইওটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক হ্যাট এসইও। এটাও হচ্ছে খুব ভালো একটা প্র্যাকটিস না এসইওর। এখানেও হচ্ছে আপনাকে কি করা হয়, এখানে হচ্ছে মানে এখানে যে বিষয়টা নেগেটিভ অ্যাটে কি করা হয় যে আপনার যারা কম্পিটিটর আছে এদের ওয়েবসাইটে হচ্ছে আপনি টাকা দিয়ে ব্যাড রিভিউ দিবেন, বা বিভিন্ন ফোরামে গিয়ে হচ্ছে তাদের নামে বদনাম করবেন, বা তাদের নেগেটিভিটি হচ্ছে স্প্রেড করবেন। এই কাজগুলো হচ্ছে নেগেটিভ অ্যাড দিয়ে করা হয়। তো এটাও ঠিক না, এটাও নৈতিকতার দিক থেকে খুব খারাপ একটা বিষয়। তো আপনাদের যদি হচ্ছে ইথিক্যালি বা বাই ইথিক্স এসইও টাইপস বা ক্লাসিফিকেশন জানতে চায়, সেক্ষেত্রে 4 টাইপস লিখবেন।
হোয়াইট হ্যাট এসইও, তারপর হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও, এরপর হচ্ছে গ্রে হ্যাট এসইও, আর হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। শুধু নামগুলো লিখলেই হবে, এরকম বিশদভাবে বিশ্লেষণ করতে হবে না। আচ্ছা, তো এসইও ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, তবে এসইও ইটসেলফ একটা বিশাল পার্ট। তো এখানে কাজের সম্ভাবনাও আছে, এসইওর অনেক কাজের চাহিদা আছে, মার্কেট প্লেসের ভিতরে বাইরে সব জায়গাতেই হচ্ছে এসইওর অনেক চাহিদা আছে। তবে শুধুমাত্র যদি আপনি এসইও নিয়ে কাজ করতে চান বা এসইও শিখতে চান, তো সেক্ষেত্রে মোটামুটি আপনাকে 2 বছরের মতো টাইম নিয়ে নামতে হবে। এসইও শিখতে শিখতেই হচ্ছে 6-7 মাসের মতো টাইম লাগে। এরপর হচ্ছে আপনি নিজের ওয়েবসাইট তৈরি করবেন, ওয়েবসাইট র্যাঙ্ক করাবেন, সেখানেও 1 বছরের মতো সময় লেগে যায়। এরপর হচ্ছে ক্লায়েন্ট পাওয়া, ক্লায়েন্ট হান্টিং, এখানেও মোটামুটি প্রায় 6-7 মাসের মতো টাইম লেগে যায়। তবে মজার বিষয় হচ্ছে যদি যদি আপনি একটা বা দুটো কাজ হচ্ছে আম, পেয়ে যান, তো এটা কন্টিনিউয়াস প্রসেস। এটা হচ্ছে ফুল টাইম জবের মতো, মাসের পর মাস হচ্ছে সে আপনাকে হায়ার করতে বাধ্য। কারণ একটা ওয়েবসাইট রাতারাতি র্যাঙ্ক হয় না, এখানে হচ্ছে মাসের পর মাস হচ্ছে এটা কাজ করতে হয়। এরপর হচ্ছে আস্তে আস্তে ওয়েবসাইট র্যাঙ্ক করে। তো সেক্ষেত্রে উম, সে হচ্ছে আপনাকে লং টার্মে হচ্ছে হায়ার করতে বাধ্য। ঠিক আছে? তো ফাইবার, আপওয়ার্ক, এখানে এই সব মার্কেট প্লেসে তো এসইও চাহিদা আছেই। পাশাপাশি একটা মার্কেট প্লেস আছে যেটা কিনা শুধুমাত্র এসইও নিয়ে কাজ করে। এই মার্কেটের নাম হচ্ছে এসইও ক্লার্ক। যে এসইও ক্লার্ক, সাউন্ড করো না বাবা। তো মার্কেট প্লেসে যেরকম হয়ে থাকে, যে এখানে গিগ আছে, তাদের প্রাইসিং দেওয়া আছে। ঠিক আছে, এরকম। তো এসইওর আপনি আবার আরেকটা বিষয় আছে যে আপনি যে কোনো একটা যে কোনো কিছু পার্ট নিয়ে কাজ করতে পারেন। যেমন আপনি যদি মনে করেন যে আপনি শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করবেন বা কিওয়ার্ড রিসার্চের কাজ শিখবেন, সেটাও করা যায়। বা আপনি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েট করবেন, বা হচ্ছে লিঙ্ক বিল্ডিং করবেন, বা হচ্ছে আপনি টেকনিক্যাল এসইও করবেন, সেটাও করা যায়। বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন। এই কাজগুলো মানে পার্ট নিয়েও হচ্ছে কাজ করা যায়, ছোট ছোট পার্ট নিয়ে কাজ করা যায়। তো এই হচ্ছে গিগ গুলো। তো এখানে এরকম গিগ দিয়ে এখান থেকে হচ্ছে আর্নিংটা করতে হয়। আচ্ছা, এখানে আপনারা কিছু শর্ট ফর্ম দেখেন, এই যে যেমন ডিএ, টিএ, পিএ, এরকম কিছু শর্ট ফর্ম আছে। আমি আপনাদেরকে আজকে একটা হোমওয়ার্ক দিব। আচ্ছা, আমি পোস্টটা করি আপনাদের গ্রুপে, তারপর বলছি। হ্যাঁ, শব্দ করো না।
হ্যাঁ, তোমার টিচার এসছে। অরিতি, দেখো তো। আচ্ছা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সম্ভবত যে এরকম একটা পোস্ট আপনাদের গ্রুপে আমি করেছি, যে ফাইন্ড আউট দ্য ইলাবোরেশন অফ দ্য ফলোইং টার্মস। তো এখানে কিছু শর্ট ফর্ম আমরা দেখতে পাচ্ছি, এটার ইলাবোরেশন কি হবে বা এটার, ও আচ্ছা, দাঁড়াও, আসার কথা। আচ্ছা, তো এখানে আমি একটা পোস্ট করেছি যে ফাইন্ড আউট দ্য ইলাবোরেশন অফ দ্য ফলোইং টার্মস। তো এখানে কিছু টার্ম দেওয়া আছে, এই টার্মগুলোর ইলাবোরেশন কি হবে বা হচ্ছে এর, বিস্তারিতটা কি হবে সেটা আপনারা ফাইন্ড আউট করবেন। ঠিক আছে? তো টিএ, ডিএ, পিএ এগুলোর তো বিভিন্ন রকমের মিনিং আছে, তাই না? তো আপনারা হচ্ছে খুঁজে বের করবেন যে টিএ, ডিএ, পিএ এগুলোর মিনিং, ডিজিটাল মার্কেটিং এগুলোর মিনিংটা কি, বা হচ্ছে এসইও তে এর মিনিংটা কি, এগুলো হচ্ছে ফাইন্ড আউট করবেন। ঠিক আছে, বোঝা গেছে? ফাইন্ড আউট করে আপনারা এই পোস্টের যে কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে হচ্ছে অ্যান্সারগুলো আপনারা সাবমিট করবেন। আলাদাভাবে পোস্ট করার দরকার নাই, আমার এই পোস্টের কমেন্টে এসে হচ্ছে আপনারা আপনাদের হোমওয়ার্কগুলো সাবমিট করবেন। ঠিক আছে, এর মিনিংগুলো আপনারা গুগলে সার্চ করতে পারেন বা অন্য কোনো সোর্স থেকে সার্চ করে নিয়ে মিনিংগুলো কমেন্টে কমেন্ট করবেন। আলাদাভাবে পোস্ট করবেন না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাদের হচ্ছে নেক্সট কত তারিখ, 15 তারিখ থার্সডেতে হচ্ছে আপনাদের এক্সাম হবে। তো সবাই খুব ভালোভাবে প্রিপারেশন নেবেন, আর কোনো প্রবলেম ফেস করলে হচ্ছে আমাকে গ্রুপে জানাবেন। প্রিভিয়াস ক্লাস ভিডিওগুলো দেখবেন, আর কোনো প্রবলেম ফেস করলে আমাকে হচ্ছে গ্রুপের কমেন্টে জানাবেন। আচ্ছা, তো আজকের ক্লাসে মেইন টপিক এটাই ছিল। আপনাদের ক্লাস রেলেভেন্ট প্রশ্ন আমি নিব, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করেন। আইরিন, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি মিস, আমি ওই যে হোমওয়ার্কটা দিলেন ওইটা আমি খাতায় লিখে ছবি তুলে কি পাঠাতে পারবো? না, কমেন্টে টাইপ করে লিখবেন। ও, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? আবু সাইদ। হুম, জি আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আসলে ক্লাস সম্পর্কে আমার প্রশ্ন নাই, আমার প্রশ্ন ছিল আপনার বুস্টিং এর ব্যাপারটা নিয়ে। আমি বুস্টিং করছি কিন্তু আমার মেসেজটা যদি কম আসতেছে, আনুমানিক ভাবে আমি যে হারে বুস্টিং করছি কিন্তু আশানুরূপ ভাবে আমি আসলে ওখান থেকে রেজাল্টটা পাচ্ছি না। এই বিষয়টা যদি কোনো কিছু সলিউশন থাকে। আচ্ছা, আপনি যে কন্টেন্ট দিয়েছেন সেগুলো কোয়ালিটি কন্টেন্ট কিনা? হ্যাঁ, কোয়ালিটি কন্টেন্ট, এটা কন্টিনিউ চলে, কারণ আমার প্রোডাক্ট হোটেল কি? বিজনেসের উপরে।
প্রোডাক্ট হচ্ছে আমাদের হোটেল বিজনেস আর কি, কক্সবাজারের হোটেলের উপরে আর কি, ভিডিওর উপরে এটা বুস্টিং করা। আচ্ছা, কক্সবাজারের হোটেল কি ওই যে মালিকানা নেওয়া এগুলো? না না না, সরাসরি হোটেল বুকিং, রিজার্ভেশনের উপরে আর কি বুস্টিং করা। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাকে লোভনীয় কিছু অফার টফার বা এই ধরনের ইয়ে করতে হবে। সবকিছু দেওয়া আছে, আমি এখানে আমার ডিসকাউন্ট প্রাইস দিয়ে রাখছি। আমার এখন যে ডিসকাউন্ট চলতেছে, আমি 30% ডিসকাউন্ট দিয়ে রাখছি, এবং আমার পার ডে $15 করে বুস্টিং চলতেছে। তারপরেও আশা করতেছি, আমার মনে হয় যেন আশানুরূপ কোনো রেজাল্ট আসতেছে না। তো কতদিন এখানে কোনো হয়েছে? প্রবলেম আছে? আমার তো গত 2 বছর ধরে এটা চলে। তো এটার পরে আমি বুঝ নতুন করে আবার বাড়িয়েছি আর কি বুস্টিংটা। আচ্ছা, এখন আসলে এটা তো নির্ভর করে হচ্ছে কাস্টমারদের চাহিদার উপর, আবার অনেক কিছুই এখানে ডিপেন্ড করে না, রেজাল্টের মাঝে জন্য। মাঝে আমার প্রচুর পরিমাণে মেসেজ আছে, কিংবা অনেক কলও আছে, কিন্তু হঠাৎ করে কমে গেছে। আর আসানো পাচ্ছি না আর কি। মানে এখানে আচ্ছা, কোনো তো সেক্ষেত্রে প্রবলেম? না না, প্রবলেম হয় নাই, জি। সেক্ষেত্রে আপনি কন্টেন্ট একটু চেঞ্জ করে দিয়ে আবার ইয়ে করে দেখেন, ভিডিও না, কন্টেন্ট দেন। কন্টেন্ট আমি প্রতিবারই কন্টেন্ট চেঞ্জ করে দেই, নতুন করে কন্টেন্ট দেই। এর আগে আমার হলো ইমেজ কন্টেন্ট ছিল, এখন আমি রানিং এ ভিডিও কন্টেন্ট দিয়েছি। ভিডিও দিতে সেই হবে, ক্ষেত্রে হ্যাঁ, ভিডিও কন্টেন্ট দিতে হবে, আর একটু মানে আকর্ষণীয় ভাবে তৈরি করতে হবে। বুঝতে পারছি আর কি। ঠিক আছে, আচ্ছা, এটাই ছিল আর কি। আর বুস্টিং করেন নাকি ক্যাম্পেইন করেন? বুস্টিং করি। ক্যাম্পেইন করেন, ইয়ে থেকে মেটা বিজনেস সুইট থেকে হচ্ছে ক্যাম্পেইন করেন, বুস্টিং এ কাজ হবে না। ক্যাম্পেইন ক্যাম্পেইন চলে আমাদের, মেটা বিজনেস থেকে ক্যাম্পেইন চলে। ও আচ্ছা, ঠিক আছে, দেখেন একটু কন্টেন্ট চেঞ্জ করে দিয়ে টার্গেটিংটা একটু চেঞ্জ করেন। টার্গেটিংটা যেটা মানে অনেক দিন যাবত একইভাবে চলছে, এটাকে লোকেশনগুলো, তারপর হচ্ছে ইন্টারেস্টগুলো, ওইগুলো একটু লোকেশন আলাদাভাবে ইয়ে করে চেঞ্জ করে দিয়ে দেখেন। লোকেশনটা দেওয়া আছে অল বাংলাদেশ। লোকেশনটা দেওয়া আছে অল বাংলাদেশ, এখানে কোনো ক্যাটাগরি করা যায় কিনা? আমি শুধু অনলি ঢাকা বিভাগ হ্যাঁ, এটা করেন আপনি, লোকেশন পুরো বাংলাদেশ না দিয়ে একটা স্পেসিফিক লোকেশনগুলো দেন। বা কিংবা হচ্ছে কক্সবাজারে আপনার যে হোটেল আছে সেটা লাক্সারি হোটেল কিনা বা এফোর্ডেবল কিনা, মিডল ক্লাসরা যেতে পারবে কিনা নাকি আপার ক্লাসের জন্য, এটা একটু চিন্তা করেন আপনি। আর আপনার টার্গেটেড অডিয়েন্স কারা সেটা একটু ভাবেন, ভেবে নিয়ে সেই অনুযায়ী করেন। থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে টার্গেটিং এ হয়তো বা কোনো একটা ইয়ে হচ্ছে, আপনার গোলমাল হচ্ছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট সানডেতে। ঠিক আছে, মানে আগামী রোববারে হচ্ছে আপনাদের ক্লাস হবে, এর মাঝখানে তো আর ক্লাস হবে না। মিড টার্ম এক্সাম, সবাই অংশগ্রহণ করবেন, পাশ ফেল যাই আসুক সবাই ট্রাই করবেন এক্সামটাতে বসতে। ঠিক আছে, আর এক্সামে এটা সেলফ ইভ্যালুয়েশন, নিজের খাতা নিজে দেখবেন, আপনি ছাড়া আপনার এই অ্যান্সার শিট অন্য কেউ দেখছে না। তো সেক্ষেত্রে এখানে ভয় পাওয়ার কিছু নাই, একটা ভালো এক্সপিরিয়েন্স হবে সবার, সবাই ট্রাই করবেন এক্সামটাতে বসতে। তো সবার জন্য শুভকামনা। আজকের মতো ক্লাস এখানে শেষ। আসসালামু আলাইকুম।